বিএনপি এনসিপির দ্বন্দ্ব কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি, আস্তে আস্তে সেটি বেশ প্রকট হয়েছে। সাম্প্রতিককালে মাঠে ঘাটে কথাবার্তায় তর্কে বিতর্কে সেটি আরও ঘনীভূত হয়েছে। এখন যেটি আপনি এনসিপির বরাত দিয়ে বলছিলেন যে মব সৃষ্টি করে আদালতের রায় নিয়েছে, এই চর্চা কারা শুরু করেছে? মব সৃষ্টি করে নানান দাবি দাওয়া আদায় করা, সরকারকে বাধ্য করা, নিজেদের পছন্দ এবং পক্ষের সব কিছুকে নিশ্চিত করা, এই কাজটি তো এই এনসিপি বা এমনকি দল গঠনের আগেও এই শক্তি জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র জনতার আন্দোলনে তারাই কিন্তু এই সংস্কৃতিটা শুরু করেছে। মববাজি নিয়ে তো আমরা গত 9.5 মাসে অনেক ঘটনা দেখলাম, অনেক কাহিনী শুনলাম। ফলে এটি যারা করেছে সবচেয়ে বেশি, তারা যদি আরেকজনকে অভিযুক্ত করে এই অপরাধে, তো সেটি আসলে খুব মানে যৌক্তিক মনে হয় না। এখন ইশরাককে মেয়র ঘোষণা বা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলনটি চলছে আজকে 9ম দিন পর্যন্ত, তার পেছনের ইতিহাসটা আমরা সবাই জানি যে আদালতের বা ট্রাইব্যুনালের রায়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আগে যাকে মেয়র ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো আপিল করে নাই, বরং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া শপথ আয়োজনের আপনার চিঠি দিয়েছে। কিন্তু মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব দিতে এই সরকারের বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বা স্থানীয় সরকার উপদেষ্টার অনীহা কেন? তার আগে একটু বলে নেই, চট্টগ্রামে কিন্তু একই ধরনের, সেখানেও পরাজিত প্রার্থী ট্রাইব্যুনালে আপিল আপনার মামলা করেছিলেন, তার প্রেক্ষিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে, তিনি শপথ নিয়ে দায়িত্ব পালন করছেনও। ফলে একই ধরনের আরেকটি ঘটনা যখন ঢাকায় ঘটে, সেক্ষেত্রে একই মন্ত্রণালয়ের অধীনে তো সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানই এলজিআইডি মন্ত্রণালয়ের অধীনে একই উপদেষ্টা আছেন, তাহলে চট্টগ্রামের ক্ষেত্রে তিনি বাধা হয়ে দাঁড়ালেন না বা নানান ইস্যুকে সামনে নিয়ে আসলেন না, এখানে কেন? যখন এই আন্দোলন চলছে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে, এই আন্দোলন চলাকালীন আমরা দেখেছি যে ইশরাকেরও কিছু বক্তব্য বা স্ট্যাটাস আমরা দেখেছি, আসিফ মাহমুদেরও দেখেছি। আসিফ মাহমুদ 10টা কারণ উল্লেখ করেছেন কী কী কারণে মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়ানো বা দায়িত্ব বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। তার সবগুলি প্রায় আইন সংক্রান্ত। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যেটি একটা রিট হয়েছে গ্যাজেটের বিরুদ্ধে। নির্বাচন কমিশন যে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে তার বিরুদ্ধে একটা রিট হয়েছে, তার ফলাফল আজকে আমরা জানলাম, সেই রিটটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। তার মানে তাকে এখন মেয়র হিসেবে শপথ পড়াতে কোনো আইনি বাধা নাই। আবার এরই মধ্যে শুনলাম রিটকারী আইনজীবী বলেছেন যে রবিবারে তারা আবার এটার বিরুদ্ধে আপিল করবেন, মানে প্রক্রিয়াটা আরও আইনের মধ্য দিয়ে দীর্ঘায়িত হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ঢাকায় একজন প্রশাসক তিনি বসিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনে, সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। সেই ব্যক্তিকে নিয়ে, নিয়োগ নিয়ে, যিনি নিয়োগ দিয়েছেন বা যার সিদ্ধান্তে এটা বাস্তবায়ন হয়েছে সেটি নিয়ে আপনি এই সরকারের যদি প্রতিটি উপদেষ্টা ধরে ধরে কথা বলেন, অনেকের সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা আছে, অনেকের নিয়ে কোনো আলোচনাই নাই। গত 9.5 মাসে একদিনও আলোচনা হয় নাই বা বিতর্ক তৈরি হয় না, এরকম অনেক উপদেষ্টা আছেন যারা সবচেয়ে বেশি সমালোচিত, আলোচিত যাই বলি না কেন। তার মধ্যে আপনার এই আসিফ মাহমুদ একজন। আসিফ মাহমুদ অনেক বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ সাহেব মারা যাওয়ার পরে, এবং সেই দায়িত্ব এবং কর্তৃত্ব ক্ষমতা তিনি কতটা ব্যবহার বা অপব্যবহার করছেন, তার পিএসের কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসক নিয়োগ থেকে শুরু করে সব কিছু আমরা জানি। তার মানে উনি কি এই কর্তৃত্ব বা ক্ষমতা তার মতো করে ব্যবহার করতে চাচ্ছেন? সেই জায়গায় আদালতের রায় থাকা সত্ত্বেও বিএনপির হওয়ার কারণে একজন মেয়রকে তিনি দায়িত্ব দিতে চাচ্ছেন না, নানান আইনি বা অন্যান্য জটিলতার মধ্য দিয়ে সেটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। কারণ ঢাকা শহরের অর্ধেক যদি বিএনপির হাতে চলে যায়, সেটি তার নিজের বা তার পছন্দের বা তাদেরই দল এনসিপি, তাদের জন্য কতটা সহায়ক বা আপনার ক্ষতিকর হয় সেগুলো তিনি ভাবছেন কিনা সেটা তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনি ওই নির্বাচন অবৈধ ছিল, ওই নির্বাচন বাতিলের জন্যই কিন্তু তিনি প্রথম ট্রাইব্যুনালে আপিল করেছিলেন। এরপরে সংশোধনী আর্জিতে তিনি নিজেকে মেয়র নির্বাচনে আবেদন করেছেন। তো ওই নির্বাচনটি বৈধ কি অবৈধ তার দুটো দিক আছে। নির্বাচনটা যেভাবে আয়োজন করা হয়েছে, যে সরকারের অধীনে, যে নির্বাচন কমিশনের অধীনে,
এবং তাতে করে বিএনপির প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তখনও বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন, কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং তার পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন সময়ের যেসব চিত্র আমরা দেখেছি, যথেষ্ট সমর্থন তিনি পেয়েছেন। ভোটে তিনি কতটুকু কী পেয়েছেন আমরা জানি না, কিন্তু আদালতের রায় আপনাকে মানতে হবে। যদি ট্রাইব্যুনালের রায় আপনি না মানেন তাহলে আপনি উচ্চ আদালতে যাবেন। তখন নির্বাচন কমিশন কেন আপিল করে নাই সেটার জন্য অভিযুক্ত করা হচ্ছে নির্বাচন কমিশনকে। এখন তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে এনসিপি এবং পুরো নির্বাচন কমিশন বাতিল বা পুনর্গঠনের কথা বলছে। তাদের সবাইকে বিএনপির মুখপাত্র এবং নির্বাচন কমিশনের যে কার্যালয় আগারগাঁওয়ে সেটাকে বলা হচ্ছে বিএনপির দলীয় অফিস। তার মানে মাঠ পর্যায়ে একসময় পুরো দখলদারিত্ব ছিল, মানে দাবি দেওয়া আদায় এবং নিজেদের ইচ্ছা পছন্দ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই কাজটা এনসিপি বা তাদের যারা সমর্থক বা নানান প্ল্যাটফর্মে তাদের লোকজন আছে যারা গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পর্যায়ে, এরা মোটামুটি মাঠ দখল করে তাদের মতো করে সব কিছু চলেছে। বিপরীতে অন্য কোনো দল, বিশেষ করে বিএনপি, সেইভাবে সক্রিয় ছিল না। তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো দাবিতে সেভাবে তারা সোচ্চার ছিল না। ইশরাকের এই আন্দোলন সম্পর্কে ইশরাক নিজেই স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মেয়র ফেয়র হওয়াটা বড় কথা না, কতিপয় ব্যক্তির ক্ষমতা দখল করে থাকা এবং দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা সেটা উন্মোচন করাই তার উদ্দেশ্য, সেটাও আমরা দেখছি। এখন যে মুখোমুখি অবস্থানে আমরা মাঠে বিএনপি এবং এনসিপিকে দেখছি, এটি সরাসরি বলতে গেলে নির্বাচনের পক্ষে আর বিপক্ষের বিষয়। নির্বাচনের পক্ষে বিএনপি সহ আরও কিছু দল আছে, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর এনসিপি, মূলত এনসিপি বা এরকম আরও কিছু দল বা গোষ্ঠী আছে যারা নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে পরে তাদের ক্ষতি, নির্বাচন না হলে পরে তাদের লাভ। তারা এখন যে বাস্তবতায়, যে সুবিধায়, যে কর্তৃত্ব, যে ক্ষমতা, যে দাপট নিয়ে আছেন, নির্বাচন হলে পরে সেটা থাকবে না, ফলে তারা নির্বাচন চাইবেন না। অনন্তকাল পিছিয়ে দেওয়ার জন্য তারা সকল বিচার শেষ করতে হবে, উমুককে ঝুলাইতে হবে, সংস্কার শেষ করতে হবে, আরও এমন সব শর্ত তারা যুক্ত করছেন, যেটার কারণে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে, বহু দিন পরে হতে পারে। তাতে করে আমাদের গণতন্ত্রে ফিরে আসা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্বাভাবিক যেই বাস্তবতা একটা দেশে হওয়ার কথা, সেটি হয়তো অনেক বিলম্বিত হবে। সেই কারণে নির্বাচন নিয়ে এত চাপ। নিশ্চয়ই আপনি পরবর্তী আলোচনা আসবেন যে এই নির্বাচন এবং নির্বাচন থেকে দৃষ্টি সরানোর জন্য করিডোর, বন্দর থেকে শুরু করে আরও বিষয় নিয়ে আসা, এই ব্যাপারে সামরিক বেসামরিক প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান নিয়ে অনেক কিছু গত কয়েকদিন আলোচনা হয়েছে।